This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. গতকালই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন সপ্তাহের শুরুতেই বোমা পড়বে। আজকে নাম না করে তাকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, এই বোমা কি মেরে ফেলার বোমা? সাহস থাকলে বলুক। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাণনাশের আশঙ্কা করছেন, আর তারপরেই শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে নতুন রাজনৈতিক তরজা। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। বিতর্কের সূত্রপাত শুভেন্দুর এই মন্তব্য দিয়ে। কেন বললেন বোম পড়ার কথা? সোমবার হাইকোর্টে এসএসসি মামলার রায়ের কথা মাথায় রেখেই কি? না না, আমি কোর্ট নিয়ে কিছু বলবো না। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলছি। কাকুর গলা কাকুর মিলে গেছে, ওটা তো ভাইপো বিপদে পড়বে। নিয়োগ মামলা নিয়ে বলতে চাননি, অথচ বিধেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলও পাল্টা দেয়। আমরা এর আগে অনেক দেখেছি, 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর, এই দিনগুলো এই মাননীয় ভদ্রলোকই দিয়েছিলেন। এই ধরনের ডেট দেওয়া, মানুষকে একটা ধমক চমক দেওয়া, এগুলো আমরা আগেও দেখেছি। এতে কোনো মানুষের কোনো গুরুত্ব নেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ গুরুত্ব না দিলেও রবিবার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী নিজেই, যদিও নাম না করেই। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। উত্তরবঙ্গের সভা থেকে প্রাণনাশের আশঙ্কার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। কেউ কারো নাম করছেন না, অথচ জোরদার তরজা। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি, আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ। মুখে মুখে বোমাবাজি, গরম কি আরো বাড়াবে রাজনীতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, যুযুধান দুপক্ষের বাগবিতণ্ডার মধ্যে হঠাৎ করে বোমাবাজি কোথা থেকে এলো বলুন তো? এই বক্তব্য কিন্তু সামনে রাখেন বিরোধী দলনেতা, মানে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গকে সামনে রাখেন যে সপ্তাহের শুরুতেই বোম পড়বে, আর তাতে তৃণমূল নাকি বেসামাল হয়ে যাবে। সপ্তাহের শুরু মানে আগামীকাল সোমবার। দেখুন, কালে কিন্তু একটা ইভেন্ট রয়েছে বটে, কারণ এসএসসি মামলার রায় রয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে কি কিছু হতে পারে? এর আগে আমরা দেখেছি ওএমআর জালিয়াতি, আর ওএমআর জালিয়াতি কিভাবে হয়েছে TV9 বাংলা এক্সক্লুসিভ আপনাদেরকে দেখিয়েও ছিল সেই সমস্ত ওএমআর এর ছবি। এবার কি হবে? এবার কি ঢাকি সমেত সব কিছু বিদায় যাবে? মানে যারা এই নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিল সব কি একেবারে চলে যাবে? দেখুন, সেটা তো সময় বোঝা যাবে, তবে এইটুকুনি বোঝা যাচ্ছে যে রাজনীতির সমুদ্রে ঢিল পড়ল বলে। 2016 সালে হাই স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। নিয়োগ শুরু হতেই বেনিয়মের অভিযোগ। বঞ্চিতরা আদালতে দ্বারস্থ হওয়ার পর একের পর এক অনিয়ম সামনে আসে। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা শুনে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। সোমবার রায় শোনাতে চলেছে সেই বেঞ্চই। কোথায় কোথায় কি কি অভিযোগ সামনে এসেছে একবার দেখে নেওয়া যাক। নবম দশম র্যাঙ্ক জাম্পের তালিকায় পরে নাম থাকলেও চাকরি হয়ে গিয়েছে। 185 জনের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পের হদিশ। এর মধ্যে 63 জন এখনো চাকরিতে বহাল। 952 জনের চাকরিতে ওএমআর জালিয়াতি। এর মধ্যে রয়েছেন সাদা খাতা জমা দেওয়া চাকরিরতরাও। একাদশ দ্বাদশ র্যাঙ্ক জাম্পের তালিকায় পরে নাম থাকলেও চাকরি হয়ে গিয়েছে। 39 জনের চাকরিতে র্যাঙ্ক জাম্পের হদিশ। 907 জনের চাকরিতে ওএমআর জালিয়াতি। এর মধ্যে রয়েছেন সাদা খাতা জমা দেওয়া চাকরিরতরাও। গ্রুপ সি 381 জনের চাকরিতে র্যাঙ্ক জাম্পের হদিশ। 3400 জনের চাকরিতে ওএমআর জালিয়াতির হদিশ, এখানেও সাদা খাতা। গ্রুপ ডি 609 জনের চাকরিতে র্যাঙ্ক জাম্পের হদিশ। 2823 জনের চাকরিতে ওএমআর জালিয়াতির হদিশ।
লোকসভা ভোটের মধ্যে কলকাতা হাইকোর্টের রায়ে কি চাপ বাড়বে শাসক দলের? অযোগ্যদের জায়গায় চাকরি পাবেন ধর্নায় বসে থাকা চাকরি প্রার্থীরা? তাহলে তো অযোগ্যদের চাকরি বাতিল হতে হবে, সেই সম্ভাবনা কতটা? ওএমআর জালিয়াতির জন্য 4000-এরও বেশি শিক্ষক চাকরি হারাবেন। র্যাঙ্ক জাম্প, মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ সহ অন্যান্য বেনিয়মের চাকরি বাতিল হলে চাকরি যাবে 10,000-এরও বেশি। পুরো প্যানেল বাতিল হলে প্রভাবিত হবে অন্তত 25,000 শিক্ষকের পরিবার। বিচারপতি দেবাংশু বসাক পর্যবেক্ষণে পুনর্মূল্যায়নের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তা কি সম্ভব? পুনর্মূল্যায়ন করতে হলে এসএসসির ভরসা স্রেফ সিবিআই এর বাজেয়াপ্ত করা ওএমআর, কারণ এসএসসির কাছে নিজস্ব ওএমআর নেই। নতুন করে কি পরীক্ষা নেওয়া হতে পারে? তেমন পরিকল্পনা এখনো পর্যন্ত নেই এসএসসির। দুর্নীতি উদ্ঘাটন করতে সম্পূর্ণরূপেই এতদিন অসহযোগিতা করেছে সরকার। এইবার সরকার সহযোগিতা করবে কোর্টকে, এবং যারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে বসে আছে তাদেরকে চাকরি পেতে সরকার সাহায্য করবে, কমিশন এগিয়ে আসবে, এটাই আমরা আশা রাখছি। আমরা আশাবাদী যোগ্য চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বঞ্চিত ছিলেন তারা সুবিচার পাবেন এবং অযোগ্যদের সরিয়ে যোগ্যরা সেই স্তরে চাকরি পাবেন, এবং যারা এই যোগ্যদের বঞ্চিত করলো তাদের প্রত্যেকের শাস্তি হবে। মানবিক না, এখানে একটা শিক্ষাক্ষেত্র জড়িত। শিক্ষাক্ষেত্র মানে যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছি, সুতরাং সেইটা চিন্তা করে অবশ্যই কালকে রায় দানের পর যেটা আমি চাইবো বিচারকের রায়ের থেকে এই রকম জায়গাও থাকবে, এই ছেলে মেয়েগুলো তাদের একটা চাকরির ব্যবস্থা, তারা যাতে বিভিন্ন স্কুলে চাকরি পায় এবং স্কুল শিক্ষাটা পশ্চিমবঙ্গে বাঁচে। মহামান্য বিচারপতির প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তিনি কালকে এরকমই একটা রায়দান দেবেন। যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি করছে, যারা সাদা গোল্লা পাকিয়ে চাকরি করছে, যারা ফেল করে চাকরি করছে, তাদের নিপাত যাবে, এবং যোগ্যরা আজকে 1134 জন ধরে এই রাস্তায় এই তাপপ্রবাহের ভিতর দিয়ে রাস্তায় হন্য ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তারা যোগ্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা মাননীয় বিচারপতি কালকে করবেন। কালকে কলকাতা হাইকোর্ট কি এদের কোনো দিশা দেখাবে, নাকি আবারও এই মামলা সুপ্রিম কোর্টে গড়াবে, সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা অনেকেই দাবি করছেন শাসক দলের কাছে একটা কাটা সন্দেশখালি, সেই সন্দেশখালিতে বারবার পৌঁছে যাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। গতকাল গেছিলেন, আজও গেলেন। সিবিআই যে ইমেল আইডি সামনে এনেছিল, শোনা যাচ্ছে সেখানে ভুরি অভিযোগ জমা পড়েছে। জমি দখলের অভিযোগ, ভেরি দখলের অভিযোগ, জমির চরিত্র বদলের অভিযোগ, নির্যাতনের অভিযোগ। আর সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই অকুস্থলে যাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। গায়ের জোরে জমি ভেরি দখল, শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এমনই গুচ্ছ অভিযোগ সন্দেশখালিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির সমস্ত অভিযোগের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া মেল আইডিতে উপচে পড়ছে অভিযোগের পাহাড়। মেল বক্সে জমা পড়েছে জমি ভেরি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, নারী নির্যাতন সহ ভুরি নালিশ। বাসিন্দাদের সেই সমস্ত অভিযোগের বিষয়বস্তু সরেজমিনে খতিয়ে দেখতে বারবার সন্দেশখালিতে সিবিআই। শনিবারের পর ফের রবিবার খুলনা পঞ্চায়েতের কাঠখালি, সিংপাড়া সহ বিভিন্ন গ্রামে ঘুরে জমিহারাদের অভিযোগ খতিয়ে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা। পাট্টা জমির রেকর্ড খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে অভিযোগকারীদের বয়ান নথিভুক্ত করা হয়। যে সমস্ত বাড়ি থেকে অভিযোগ মূলত জমা পড়েছে সিবিআইয়ের কাছে, সেই সমস্ত বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলা এবং জমি দখল যে অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং শিবু আজরাদের বিরুদ্ধে, সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করার পাশাপাশি মৌখিক বয়ানও রেকর্ড করছেন সিবিআইয়ের কর্তারা। আমাদের জমিগুলো আরো নদীগত করেছে আর ওদের জমিগুলো উপরে তুলে নিচ্ছে। কাগজটা দেওয়া হয়েছে যে এই সমস্ত আমাদের এই করেছে সব। ওই আলিম শেখ, শাহজাহান সিংয়ের দলবল, এরা ওদের নাম তো আমার জানা থাকে, জানানো আছে। শাহজাহান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সিবিআই ও ইডি হেফাজত পেরিয়ে আপাতত জেলে। গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর তৃণমূল নেতা সাগরেদ রাও। একসময় সন্দেশখালী ত্রাস, শাহজাহানের সঙ্গে তার সঙ্গী শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ভুরি নালিশ জমা পড়েছে, যার বেশিরভাগটাই জবরদখলের। পরপর দুদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সেগুলি সারবত্তা খতিয়ে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা। সব মিলিয়ে সন্দেশখালী নির্যাতনের যে ঘটনার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের তদন্ত করতে এবার সন্দেশখালী সহ একাধিক জায়গায় কার্যত সাঁড়াশি অভিযান বা সাঁড়াশি তল্লাশিতে সিবিআইয়ের গোয়েন্দারা। ক্যামেরায় মৃন্ময়ের সাথে অরিত্র, TV9 বাংলা, সন্দেশখালী।
বাংলায় এসে প্রচারের উত্তাপ বাড়িয়ে দিলেন রাজনাথ সিং। প্রথম থেকেই তৃণমূলকে অল আউট অ্যাটাক। কি কি ইস্যু সামনে রাখলেন তিনি, অবশ্যই আমাদের নজর রয়েছে। তিনি সন্দেশখালী ইস্যুকে কিন্তু সামনে এনেছেন এবং বলেছেন যে বাংলায় অরাজকতার পরিবেশ চলছে। শুধু রাজনাথ সিং নয়, পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অস্ত্রের নাম সন্দেশখালী। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ রাজ্যে প্রচারে এসে বারবার যে ইস্যুতে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, তৃণমূলকে অল আউট অ্যাটাকে বারবার টেনে এনেছেন সন্দেশখালীর নির্যাতন থেকে শাহজাহান শিবুদের জবরদখলের প্রসঙ্গ। এবার মুর্শিদাবাদে প্রচারে এসে সেই অস্ত্রেই শান দিলেন রাজনাথ সিং। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধলেন প্রতিরক্ষামন্ত্রী। केवल यहां पर गुंडे बदमाशों के हौसले बुलंद हैं और संदेश खाली की जो घटना हुई है मेरे बहनों भाइयों, मैं कहना चाहूंगा भारत की ही नहीं दुनिया में जिन लोगों ने इस संदेश खाली घटना के बारे में सुना है, पूरी मानवता ही शर्मसार हुई है। দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচার সভায় সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই আবহেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার হচ্ছে না বলে সরব হলেন রাজনাথ সিং। यहां पर के औद्योगिकरण इंडस्ट्रियलाइजेशन के लिए भी हमारी गवर्नमेंट ने पैसा दिया, एक यहां पर इंडस्ट्रियल इंस्टीट्यूट बनाने के लिए पैसा दिया। कहां चला गया पैसा, मैं ममता दी आपसे यह पूछना चाहता हूं। একই দিনে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো, অস্ত্র করলেন আবাস প্রকল্পকে। বড় ডাকাত বিজেপি বলে কিনা আমরা আবাস করতে দিইনি, 42 লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায়। যদি সত্যি হয় কান মুলে ক্ষমা চাইবেন। তো কিছু ছানবিন করে 350 সেন্ট্রাল টিম এসছে, 42 লক্ষ আমরা আগে করেছি বাড়ি, আরো 11 লক্ষ করবার জন্য। আর বাড়ির টাকা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদেরও অর্ধেক দিতে হয়। আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে, দিতে বাধ্য। সিএএ থেকে এনআরসি, বাংলায় প্রচারের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে নাগরিকত্ব ইস্যু। রবিবাসরীয় হেভিওয়েট প্রচারেও যার আঁচ থাকলো, আরো চড়ল সংঘাতের সুর। ममता दी आप कहती हैं कि हम नागरिकता के कानून को पश्चिम बंगाल में लागू नहीं करेंगे। ममता दी मैं कहना चाहता हूं अब आप जा रहे हैं, भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में आ रही है, नागरिकता का कानून हम लागू करके रहेंगे। बीजेपी बोलছে করতে হবে, আমরা বলছি হবে না। বলছে এনআরসি করার আমি নাকি কে, আমি নাকি কোন হরিদাস পাল। আমি বলি আমি হরিদাস পাল নয়, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। অধীর চৌধুরীর জেলায় সভা করলেও তার নাম নেননি রাজনাথ সিং। তবে একই দিনে কলকাতা প্রেস ক্লাবে বিমান বসুকে পাশে বসিয়ে তৃণমূল বিজেপি আঁতাতের চাঞ্চল্যকর দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস এবং বামের এই আসন সমঝোতা নির্বাচনী জোট এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন গোটা তৃণমূল দল ভেঙে পড়বে, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। সেই দিন দিদিকে বাঁচার জন্য, দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির জোট হয়ে না সরকার গঠিত হয়, অবাক হবেন না। গরম কড়াইয়ে ফুটছে বাংলা, চড়ছে ভোটের উত্তাপ। রবিবাসরীয় প্রচার যুদ্ধে যার পারদটা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন হেভিওয়েটরা। রূপক সরকার, কৌশিক ঘোষ, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। পাহাড়বাসী দীর্ঘদিনের দাবি কি এবার মিটতে চলেছে? তার কারণ 11টি জনজাতিকে আদিবাসী মর্যাদা দেওয়ার কথা, মানে আশ্বাস, বড় আশ্বাস পাওয়া গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। রাজু বিস্তাকে তিনি ফোনে বার্তা দিয়েছেন, গোর্খাদের এই ন্যায় পাওয়ার দাবিতে সরব হয়েছেন এবং এই গোটা বিষয়টা এমন সময় দাঁড়িয়ে হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট। आपके न्याय की लड़ाई में हम आपके साथ हैं, हमें सुनिश्चित करेंगे कि आपको न्याय मिले। আকাশে বারবার চক্কর,
তারপরও দার্জিলিংয়ের সভায় নামতে পারল না অমিত শাহের হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার জন্য লেবংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করতে না পারলেও বিজেপি প্রার্থী রাজু বিস্তার ফোনেই শাহ বুঝিয়ে দিলেন আছেন পাহাড়বাসীর সঙ্গে। পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতির এসটি মর্যাদার দাবি দীর্ঘদিনের। ফোনে গোর্খাদের অবদানের কথা তুলে ধরে জনজাতির দাবি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অমিত শাহ। देश के लिए गोरखाओं ने जितना बलिदान दिया है शायद ही किसी और ने दिया होगा। 11 छूटी हुई गोरखा उप जनजातियों को ट्राइबल में समावित करने की आपकी जो मांग है वो भी अभी कंसिडरेशन में है, इस पर विचार चल रहा है। ভোটের সময় বিজেপির কয়েকটা এজেন্ডা থাকে, তারা ঝুলি থেকে বেড়াল বার করে। ভোটের সময় পৃথক গোর্খাল্যান্ডের জিগির তোলে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়াই করবে, কিন্তু বাংলা কোনোভাবে ভাগ করতে দেবে না। এদিন লেবংয়ের মঞ্চে আগাগোড়া ছিলেন বিমল গুরুং। ভোটে বিজেপির হয়ে সওয়াল করেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান। বিজেপির সঙ্গে রয়েছে বিমল গুরুংয়ের মোর্চা। বিमल जी क्या रिजल्ट आएगा इस बार? रिजल्ट बहुत अच्छा आएगा, क्योंकि पहाड़ का आदमी आगे मन बना चुका है कि ये बार भी भारतीय जनता पार्टी को विजय कराए। একদিকে পাহাড়বাসী জনজাতির দাবি মেনে নেওয়ার বার্তা অমিত শাহের, অন্যদিকে বিজেপির হাত ধরে দার্জিলিংয়ে পদ্মপ্রার্থীকে জেতানোর কথা গুরুংয়ের মুখে। 2009 লোকসভা নির্বাচন থেকে বিজেপির পাশে ছিল গুরুংয়ের মোর্চা। এই সমীকরণে পাহাড়ে চতুর্থবার জয়ের লক্ষ্যে বিজেপি। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। হঠাৎই সিএএর সমর্থক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি তৃণমূল সেনাপতি বিজেপির সুরে কথা বলছেন? না, অভিষেক সমর্থক হবেন, তবে কিছু শর্ত আছে। বঙ্গে ভোটযুদ্ধের আঁচে ফুটছে নাগরিকত্ব ইস্যু। সিএএ কার্যকর হওয়ার পর থেকেই বিরোধিতার সুর আরও তীব্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ইস্তেহারও গুরুত্ব পেয়েছে বিরোধিতার বিষয়টি। সপ্তমে কেন্দ্র রাজ্যে নাগরিকত্ব সংঘাত। বিজেপি বলছে করতে হবে, আমরা বলছি হবে না। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। সংঘাতের এই আবহেই সিএএ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। মতুয়া অধ্যুষিত রানাঘাটে প্রচারে গিয়ে নাগরিকত্ব আইনকে সমর্থনের কথা বললেন তৃণমূল সেনাপতি, তবে তার জন্য চাপালেন শর্ত। 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন, আর নোটিফিকেশন করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যদি বলে যে ভারতবর্ষে আমরা সিএর পর এনআরসি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে, আমি বুক ঠুকে বলে গেলাম। নতুন চ্যালেঞ্জ ছোড়ার সঙ্গে সিএএ কে পদ্ম শিবিরের ফাঁকা আওয়াজ বলে মোদী সরকারকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা মিথ্যে কথা বলে, এরা জুমলাবাজি, এরা জুমলাবাজদের দল। বনগাঁ, রানাঘাট সহ কয়েকটি কেন্দ্রে নির্ণায়ক মতুয়া ভোট। সিএএ কার্যকর করার দীর্ঘদিনের দাবি ছিল মতুয়া সম্প্রদায়ের বড় অংশের। অবশেষে 24-এর মহাযুদ্ধের আগে সিএএ কার্যকর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, যা অ্যাডভান্টেজ দিচ্ছে বিজেপিকে। সেই হাওয়া ঘোরাতেই কি নাগরিকত্ব ইস্যুতে চ্যালেঞ্জের সুরে চমকের বার্তা তৃণমূল সেনাপতির? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। ঘাটালে লড়াইটা মূলত অভিনেতা ভার্সেস অভিনেতার। বাগবিতণ্ডা চলছে, একে অপরের বিরুদ্ধে বলছেন, কিন্তু হিরণ চট্টোপাধ্যায় তার টেক্কা বোধহয় এতদিন আস্তিনের মধ্যে লুকিয়ে রেখেছে। আর সেই টেক্কা তিনি সামনে আনলেন মাহিষ্টায়, মানে যেখানে দেবের জন্ম। এখনো তার আত্মীয়রা সেখানেই থাকেন। সেই এলাকায় উন্নয়ন হয়নি, পানীয় জল থেকে রাস্তাঘাট কিচ্ছু হয়নি গত 10 বছরে। সেই ছবিটা সামলে আনলেন হিরণ, আর সেই ছবিটা আনতে গিয়েই বললেন যে এখানেই উন্নয়ন করতে পারেননি, তো ঘাটাল মাস্টার প্ল্যান কি করে করবেন দেব? ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, হাসপাতাল কিছুই নেই, কিছুই বানায়নি। এই সাংসদ খালি সারা বছর শুটিং করে বেড়ায়। ঠিক বলছি না ভুল বলছি বোন? তপ্ত দুপুর, জনতার ভিড়, মাইক নিয়ে একের পর এক তোপ দাগছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। লক্ষ্য তৃণমূলের তারকা প্রার্থী দেব, লক্ষ্য বিদায়ী সাংসদের না করা কাজ। আমি তো আপনার সামনে জিজ্ঞেস করলাম যে উন্নয়ন, বললো কেউ কিছুই হয়নি।
একটা স্কুল করেছে না, একটা কলেজ করেছে না, একটা হাসপাতাল বানিয়েছে না, একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছে না, একটা মেয়েদের জন্য কোনো স্কুল করেছে না। না, নেগেটিভ, নেতিবাচক। লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষের নেগেটিভ দিকগুলো তুলে ধরছেন প্রার্থী। না, হিরণ শুধু এই কৌশলেই থেমে থাকছেন না, হিরণ নিশানাটা করছেন একেবারে ঘরে ঢুকে। দেবের গ্রামে পৌঁছে বেহাল রাস্তা থেকে পানীয় জলের অভাব সবটাই পয়েন্ট ধরে ধরে তুলে ধরলেন হিরণ। ভয়ঙ্কর অবস্থা, এই এক ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থা মহিষদা গ্রামে। আমি জানতামও না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার এখানে এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তারপরে গ্রামের মা বোনরা বললো, দাদা এটা ওনার জন্ম, এখানে উনি জন্মেছিলেন, এটাই ওনার বাড়ি, দেখুন আমাদের কি ভয়ঙ্কর অবস্থা। মানে আপনি নিজেই দেখতে পাচ্ছেন তো রাস্তার কি অবস্থা, কোনো রাস্তা নেই, এখনো মাটির রাস্তা, ধুলো উঠছে, পুরো ধুলোর বন্যা বয়ে যাচ্ছে। এখানকার মা বোনরা, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এইভাবেই বেঁচে আছে। একে তারকা অভিনেতা, তার উপর 10 বছরের সাংসদ, কি পেল সাংসদের নিজের গ্রাম? আগেরবারে প্যান্ডেল করলে সাংসদ আসবে, কথা দিল যে মোস্তাকে যাচ্ছি, তারপরে প্যান্ডেল করে কিছু রাখার পর যেমনি বৃষ্টি হয়ে গেছে সেখান থেকে না আমি যাবো না। দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা কি, আর কি বলবো। একটা এসছেন, দেখতে পাচ্ছেন তো আমাদের গ্রামের কি অবস্থা, তার বাড়ি এখানে। ব্যাপারটা হচ্ছে কি সব সময় কি সব কিছু করা যায়? আমাদের কাজ বলতে কি বাকি আছে, রাস্তাটুকুন ছিল, রাস্তায় আর কি আছে, সব কাজই তো হয়ে গেছে, শুধু রাস্তাটুকুন আর কি। মহিষদার উন্নয়ন হয়নি যেটা মহিষদার মানুষ বলেছে। যদি আপনাদের দুজনের বক্তব্য নিয়ে দেখেন উন্নয়ন হয়নি বলেছে বলে, আবার 100 জন বক্তব্য দেবে যে উন্নয়ন হয়েছে। একজন দুজন থেকেই তো জনতা, যে জনতার ভিড়ে মিশেই পাওয়া না পাওয়ার রাজনৈতিক অস্ত্রটা ছুড়লেন হিরণ। সেই রাজনীতিটা যা কিছুদিন আগেই ছাড়তে চেয়েছিলেন দেব, কিন্তু রাজনীতি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। এবার একটু দেশের ভোটের দিকে নজর রাখা যাক। 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে কেরলের ওয়েনাডে, যেখানে এবারও কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। আচ্ছা, সেখানে ভোটের হাওয়াটা কেমন, রাহুল গান্ধীকে নিয়ে কি বলছেন বিরোধী পক্ষের নেতারা, সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী রাজা চট্টোপাধ্যায়। जैसे इन्होंने अमेठी से भागना पड़ा, अमेठी छोड़ा, अब मान के चलिए वो वायनाड भी छोड़ेंगे। কেন রাহুলের হার নিয়ে নিশ্চিত পদ্ম শিবির? ওয়েনারের বিজেপি প্রার্থীর বক্তব্য, রাহুল 5 বছরের সংসদে একবারও ওয়েনারের নাম উল্লেখ পর্যন্ত করেননি। এখানকার গরিব পিছিয়ে পড়া মানুষের হাহাকার তার কানে পৌঁছয়নি। বিজেপির অভিযোগ যে একবার ভোটে জিতে যাওয়ার পর এখন হয়তো তিনি প্রচারে আসছেন, কিন্তু মাঝের যে 5 বছর সময়, সেই 5 বছর সময়ে রাহুল গান্ধীর দেখা পাওয়া যায়নি, এটা বিজেপির অভিযোগ। I searched the speeches of Rahul Gandhi ji in the parliament last 5 years. No single word related to Wayanad. Flop MP. He is a flop MP. He betrayed Wayanad. He was not there for the people. He was not here. He was not there to address their problems, to see them, to discuss the problem with them, to settle the problem. রাহুল গান্ধীর পিঠে বহিরাগত তকমাও সেঁটে দিতে চাইছেন সুরেন্দ্রন। সেই সঙ্গে নিজের জয় নিশ্চিত করতে বাজি ধরেছেন মোদির গ্যারান্টিকে। I am having the permanent visa here. Okay. Rahul Gandhi is having the visiting visa. He is not coming here. I am here only. I am working with them. I will be here. I will work with the people. How Smriti Irani ji worked in Amethi, I will do the same in Wayanad with the help of Honorable Prime Minister Narendra Modi ji.
I am able to give, I am able to deliver development. I will bring lot of developmental projects in Wayanad. বিজেপির অভিযোগ উড়িয়ে হাত শিবিরের দাবি, ওয়েনারের সমস্ত ধর্ম, সমস্ত জাতির সমর্থন রয়েছে রাহুলের সঙ্গে। এবার 5 লক্ষ ভোটে জিতবেন তিনি। 5 year MB clear Rahulji development and village tribes area full people support Rahulji and lead 2019 4 lakhs 30,000. This election 5 lakhs lead Rahulji. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় আশা প্রকাশ করে বলেছেন যে এবার কেরালা তাদের ডাবল ডিজিট ফিগারে পৌঁছে দেবে। এটাকে কটাক্ষ করে সাংসদ শশী থারুর বলেছেন, হ্যাঁ বিজেপির ডাবল ডিজিট হবে, তবে সেটা 0-0। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একই রকমভাবে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন বিজেপি আগে এ রাজ্যে একটা আসন। বাংলায় দোস্তি, কেরালায় কুস্তি। হ্যাঁ, ইন্ডিয়া ঐক্যের দুই শরিক সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে কথা বলছি, কারণ এ বাংলায় দেখতে পাওয়া যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম তারা একসঙ্গে হাঁটছেন, কিন্তু কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করতে ছাড়ছেন না রাহুল গান্ধী। পাল্টা পিনারাই বিজয়নও রাহুল গান্ধীকে বিঁধছেন। প্রশ্ন হলো, এই লড়াইটার ফায়দা ভোটে বিজেপি তুলতে পারবে? জসমিন দেশে যদাচার। বাংলা ও কেরালে বাম কংগ্রেসের সম্পর্কে কথা বলতে গেলে এর থেকে উপযুক্ত শব্দ বোধহয় নেই। বাংলা যখন সেলিম অধীর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন, কেরালে তখন রাহুল বিজয়নরা একে অন্যের দিকে ফোঁস করছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে কেন প্রধানমন্ত্রী জেলে পুরছেন না, দুদিন আগে সেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। ওয়েনাডের কংগ্রেস প্রার্থীর অভিযোগ, জেলযাত্রা থেকে বাঁচতে পিনারাই প্রধানমন্ত্রীকে খুশি রাখার চেষ্টা করেন। Is none of this happening to the Chief Minister of Kerala? Why is his membership not being taken away? Why is he not being interrogated by the ED, CBI and all these? 2 chief ministers are in jail. How come none of this is happening to the Chief Minister of Kerala? পাল্টা রাহুলকে জবাব দিতে গিয়ে তাকে পাপ্পু, আমুল বেবি বলতেও ছাড়েননি বিজয়ন। রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে বাম নেতাদের 1.5 বছর কারাবন্দী করেছিলেন বলেও মন্তব্য করেন বিজয়ন। केरल के मुख्यमंत्री ने जो शाहजादे को सुनाई है, मैं भी कभी ऐसी भाषा नहीं बोलता हूं, ऐसी भाषा बोली है उन्होंने साथी को। ये हाल है उनका। আসলে দুটো দল যতই ইন্ডিয়া জোটের শরিক হোক, কেরালে রাজনৈতিক বাস্তবতায় সিপিএম ও কংগ্রেসের সাপে নেউলে সম্পর্কের মূলে। রাজ্যের 20টি আসনেই বাম কংগ্রেস জোর লড়াই হচ্ছে। কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এবং সিপিআই সব আসনে প্রার্থী দিয়েছে। ওয়েনাডে রাহুলের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সিপিআই এর সাধারণ সম্পাদকের স্ত্রী অ্যানি রাজাকে। Madam, what is your target this year? I am contesting here as the candidate of Left Democratic Front. I am contesting here to win the election. How do you see the prospects of winning the election? Because last time Rahulji won with a margin of 4,31,000 votes. In democracy, that doesn't matter. The majority doesn't matter. Even if it is for 1 vote, that is victory. Here, the people have received me well, and the people have great hope in me because of the disappointing performance of Mr. Rahul Gandhi. কেরল কংগ্রেসের নেতাদের পাল্টা বক্তব্য, কেরলে বিজেপির সঙ্গে তলে তলে আঁতাত রয়েছে বামেদের। LDF, BJP understand and Wayanad. Independence, UDF and Congress. কেরালায় বাম কংগ্রেসের এই কুস্তি আর বাংলায় দু দলের দোস্তি নিয়ে প্রায়ই কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। What about Bengal? In Bengal,
Congress and left are fighting together. Adit Chaudhary, Mohammad Salim, they are fighting together. Now that question you should ask our Bengal comrades and Bengal left front leader. কেরলে বাম কংগ্রেস চিরশত্রু। এখানকার চিরাচরিত রাজনীতি হচ্ছে হয় ইউডিএফ কিংবা এলডিএফ, কিন্তু এবারের যেটা লোকসভা ভোটে ইউনিক বিষয়, এখানে কংগ্রেস এবং বাম পরস্পরের বিরুদ্ধে লড়ছে, অথচ তারা দুজনেই ইন্ডিয়া জোটের শরিক। মোদিকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে। It's a big mockery and sarcasm. No hugging in Delhi, fighting in Wayanad. So why they are contesting each other? People are asking. Is it a bit peculiar? India friends are fighting each other. No, this is a shadow fight actually. No relevance for LDF, UDF fight in Kerala. বিজেপির পাল্টা যুক্তি সাজাচ্ছে কেরালার সিপিএম এবং কংগ্রেস। তাদের বক্তব্য, মোটেই তারা কোনো ফ্রেন্ডলি ফাইট করছে না, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাদের মধ্যে, এবং তারা প্রকৃতই রাজনৈতিক প্রতিপক্ষ এই লোকসভা ভোটেও। তাদের যুক্তি, যদি সিপিএম বেশি পায় তাহলেও সেটা ইন্ডিয়ার লাভ, আবার যদি কংগ্রেস বেশি আসন পায় তাহলেও সেটা ইন্ডিয়ার লাভ, অর্থাৎ হরেদরে ইন্ডিয়ার লাভ করিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। ক্যামেরায় সমর দাসের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আচ্ছা, রাজস্থানে কি হবে? রাজস্থানের কংগ্রেস নেতারা চাইছেন লোকসভায় সেখানে হিসেব ওলট পালট করে দিতে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে কি করে করবে? কয়েক মাস আগে তো কংগ্রেস সে রাজ্যের বিধানসভায় ক্ষমতাচ্যুত হয়েছে, ঠিক। এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক, সে রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষ এক এবং একমাত্র কংগ্রেস। সেখানকার কংগ্রেস নেতারা কোন অস্ত্রে শান দিচ্ছেন, কি কৌশল ছকেছেন, দেখুন। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় প্রতি 5 বছর অন্তর গদি ওল্টায় রাজস্থানে। বিধানসভা ভোটে এটাই মনুরাজ্যের ট্রেন্ড বা রীতি, কিন্তু বিধানসভার এই ট্রেন্ডকে লোকসভায় রুখিয়ে দিতে পেরেছে পদ্ম শিবির। 2014 এবং 2019 পরপর দুবার রাজস্থানের 25টি আসন নিজেদের দখলে রেখেছে বিজেপি। লোকসভার এই ট্রেন্ডও এবার বদলাতে চায় কংগ্রেস। গত কয়েক মাস আগেই ক্ষমতাচ্যুত হয়েছে হাত প্রতীক, কিন্তু সেই ক্ষমতাচ্যুত হওয়াকে সম্পূর্ণভাবে রাজস্থানের পরিবর্তনের ট্রেন্ড ধরে নিয়েই 2024-এর লোকসভা নির্বাচনে পাশা বদলের জন্য প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। পাশা বদলে কংগ্রেসের অন্যতম হাতিয়ার কৃষক অসন্তোষ। কংগ্রেসের দাবি, পাঞ্জাব উত্তরপ্রদেশের মতো ক্ষোভে ফুঁসছে রাজস্থানের কৃষকও। বিধানসভা নির্বাচনে শেখাওয়াতি অঞ্চলে ফলাফলই সেই ইঙ্গিত স্পষ্ট করছে। উত্তর রাজস্থানের 3টি লোকসভার অন্তর্গত শেখাওয়াতি অঞ্চলে 24টি বিধানসভায় মাত্র 8টি জিততে পেরেছে বিজেপি। 16টি গেছে কংগ্রেসের দখলে। কৃষি প্রধান 11টি বিধানসভা এলাকার মধ্যে 9টিতে হেরেছে বিজেপি। কৃষক আন্দোলনে উত্তাল গঙ্গানগরে 8টি বিধানসভার মধ্যে মাত্র 2টি জিততে পেরেছে বিজেপি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কৃষক অসন্তোষের জেরে একটিও জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করতে পারেনি বিজেপি। কংগ্রেসের দাবি, পরিস্থিতি এতটাই বেগতিক যে এবার 25 আসনের মধ্যে 12টি লোকসভা আসনে প্রার্থী বদল করেছে বিজেপি। এর মধ্যে 9টি আসনে কৃষি প্রধান এলাকায়। তবে শুধু কৃষক অসন্তোষী নয়, মনুরাজ্যে কান পাতলে শোনা যাবে বেকারত্ব, মূল্য বৃদ্ধির কথাও। पैसा वाला तो जी लेगा, नॉर्मल जो कैटेगरी के लोग हैं वो नहीं जी पाते। एक्चुअली में पेट्रोल इतना महंगा कर दिया, इन्होंने इतनी महंगाई कर दी, कमर तोड़ दी, वाकई में सच्चाई बता रहे। और वास्तविकता में काम धंधे पे तो एक जो हाई था वो लोट हो गया। এই ক্ষোভ বিক্ষোভের পাশাপাশি রাহুল গান্ধীর দেওয়া 25 গ্যারান্টির উপরও ভরসা রাখছে কংগ্রেস। हमने 25 गारंटी दी है, युवाओं के लिए 5, महिलाओं के लिए 5 और हमारे जो व्यापारी हैं उनके लिए 5 और जो कामगार हैं उनके लिए 5, किसानों के लिए 5। इस तरह से हमने 25 गारंटी कांग्रेस ने दी है और कांग्रेस जो गारंटी देती है उस गारंटी को पूरा करती है। ক্ষমতা সামান্য হলেও লোকসভা নির্বাচনে অনুঘটকের কাজ করতে পারে সিপিএম এর সংগঠন। রাজস্থানের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সিপিএম এর কিষাণ সভা। কৃষক অধ্যুষিত সিকর লোকসভা আসন সিপিএম কে ছেড়ে দিয়েছে কংগ্রেস। क्योंकि हमारी पार्टी की ये नीति रही है कि किसानों के इन मुद्दों को जो दूसरी पूंजीवादी पार्टियां नहीं उठाती, उसको गंभीरता से नहीं लेती, केवल ऐलान करते हैं, घोषणा करते हैं हम कर्जा माफ़ करेंगे, लेकिन हकीकत में करते नहीं। तो बिजली के आंदोलन में बहुत बड़ा लाभ पार्टी के आंदोलन ने किसानों को दिलाया है। যদিও কোনো ইস্যুকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি,
তাদের দাবি রাম মন্দির 370 অনুচ্ছেদ রদ এবং প্রধানমন্ত্রীর 10 বছরের কাজ ডিভিডেন্ড দেবে। मोदी जी के प्रति चाहे वो कोई भी वर्ग हो, मैं किसान की बात नहीं, चाहे युवा हो, चाहे महिला हो, चाहे किसान हो या आम जनता हो, गांव में बैठे हुए व्यक्ति की भी एक ही भावना है कि हम उसी व्यक्ति को वोट देंगे जो इस भारत का मान सम्मान रखे, इस देश को आगे बढ़ाने में राष्ट्र प्रथम की भावना के साथ में जो व्यक्ति काम कर रहा है उसको हम उसके प्रति विश्वास है। মরু রাজ্যে তপ্ত আবহে মানুষের প্রাণ জুড়ানো সহজসাধ্য কাজ নয়। ফলত অভাব, অভিযোগ, ক্ষোভ, অসন্তোষ, প্রাপ্তি অপ্রাপ্তির ভাগশেষ হিসেবে জয় টিকা কার মাথায় পড়বে তার সময় বলবে। রাজস্থানের মাটি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। বইছে গরম হাওয়া, বাংলা যেন তপ্ত তাওয়া। দেখুন, সবার এখন একটাই প্রশ্ন, এই গরম থেকে নিস্তার কবে পাবে? ওয়েদার আপডেট বলছে কাল পরশু দক্ষিণের 3 জেলায় বৃষ্টি হবে, কিন্তু তাতে কি নিস্তার পাওয়া যাবে? না, একেবারেই না। বরং এই যে গরমটা রয়েছে সেটা এখনও থাকবে এই এপ্রিল মাসে, মানে আরও 9টা দিন। তাই সানস্ট্রোকের থেকে বাঁচতে আপনি সাবধানে থাকুন। তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা। রবিবারও 44 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাঁকুড়ার তাপমাত্রা, আলিপুরের তাপমাত্রা আরও একবার 40-এর ঘরে। শুক্র, শনি, রবি এই নিয়ে 3 দিন 40 ডিগ্রি সেলসিয়াসে কলকাতার পারদ। এমন একটানা অসহ্য গরম কি মহানগরে এই প্রথম? না, আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে আগেও, বেশি আগে নয়, চলতি শতাব্দীতে এপ্রিলে একাধিকবার এমন তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে কলকাতা। 2009 সালে 8 দিন 40 ডিগ্রির ঘরে ছিল আলিপুরের তাপমাত্রা। 2014 সালে টানা 5 দিন 40 ডিগ্রির ঘরে ছিল আলিপুরের তাপমাত্রা। 2016 সালে 8 দিন 40 ডিগ্রির ঘরে। 2023 সালে মানে গত বছরই 5 দিন 40 ডিগ্রির ঘরে। তবে পুরনো রেকর্ড ভেঙে যাওয়ার জোর আশঙ্কা। কেন? মৌসুম ভবনের যা পূর্বাভাস তাতে ঠাড়ে ঠোড়ে আবহবিদরা বলেই দিচ্ছেন যে এপ্রিলের বাকি দিনেও, অর্থাৎ এপ্রিলের শেষ পর্যন্ত এই অসহ্য গরম থেকে নিস্তার নেই। কেমন থাকবে আগামী কয়েকদিন একটু মৌসুম ভবনের ফোরকাস্ট প্লেটগুলো একটু দেখে নিই। 22 তারিখ আগামীকাল মোটামুটি এই যে কমলা রঙটা, এটা 42+, 42 ডিগ্রির ওপরে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় অংশ 42 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে। পরের দিন এই তাপমাত্রাটা খানিকটা কমবে, বেশিরভাগ জায়গায় 38 থেকে 40, বাকি জায়গায় এই অল্প জায়গায় 42+। এটা মঙ্গলবার। বুধবার দিন আরও কিছু অল্প জায়গায় তাপমাত্রাটা আর একটু কমবে, সামান্য কমবে, কিছু ছোট জায়গায় 42 ডিগ্রির ওপর তাপমাত্রা থাকতে পারে। তবে বুধবার থেকে আস্তে আস্তে আবার গরম বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার, শুক্রবার অনেকটা জায়গা জুড়ে 42 ডিগ্রি প্লাস টেম্পারেচার। আমরা যেটা দেখতে পাচ্ছি 27শে এপ্রিল মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এখানে বিহারের একটা বড় অংশ, অর্থাৎ তাপপ্রবাহের যে কোর জোন, সেই পুরো জায়গাটা জুড়ে প্রবল গরম এবং এখান থেকে গরম হাওয়া হু হু করে ঢুকবে। 27 তারিখ, 28 তারিখ আমরা যদি দেখি একই পরিস্থিতি এবং আমাদের পশ্চিমাঞ্চলে দেখা যাচ্ছে 45+, মানে যে গরম আমরা গতকাল দেখেছি ঠিক সেরকম গরম আবার এপ্রিলের শেষে ফেরত আসতে পারে। 29 তারিখে যদি দেখা যায় পরিস্থিতি ভয়ানক, দেশের একটা বিস্তীর্ণ অংশে 42+ টেম্পারেচার, কোথাও 44, 45 এবং এখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমাঞ্চলে 45-এর ওপরে তাপমাত্রা আবার পৌঁছে যেতে পারে। এবং এপ্রিলের শেষ দিন যদি দেখা যায় যে গোটা অল্প কিছু জায়গা ছাড়া, মানে দক্ষিণে কেরল, এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ এবং এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া ছাড়া বেশিরভাগ জায়গাটা জুড়ে এপ্রিলের শেষে তাপপ্রবাহের কবলে থাকবে দেশের একটা বড় অংশ, অর্থাৎ নিস্তার নেই। তার কারণ বৃষ্টির যে পূর্বাভাস আবহবিদরা দিয়েছেন সেটা শুধুমাত্র সোমবার, মঙ্গলবার হালকা বৃষ্টি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই বৃষ্টিতে আর যাই হোক এই অসহ্য গরম থেকে চিরে ভিজবে না। হিটস্ট্রোক থেকে সাবধান, রোদে নয় বেশিক্ষণ, পরামর্শ আবহাওয়া দপ্তরের। কমলেশ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। গরমে শুকিয়ে কাঠ বাংলা, তার মধ্যেই কোথাও কল আছে জল নেই, কোথাও কোটি টাকা খরচা করে কল বসানো হলেও বাকিটা শূন্য, কোথাও আবার ভোট এলে জল আসে। হ্যাঁ, গরমের এই ইনিংসের মধ্যে এমনই ছবি জেলায় জেলায় সামনে আসছে। আর আমজনতা রাস্তায় নেমে এসেছেন বাধ্য হয়ে। অনেকেই বলছেন তারা ভোট বয়কট করবেন। আমরা দেখাচ্ছি সেই ছবি, কিন্তু প্রশাসন তারা কি দেখছেন? টনক কি নড়বে? ভোটের আগে আরও একটা বড় প্রশ্ন। সকাল হোক কিংবা রাত, অসহ্য গরমে গলদঘর্ম গোটা বাংলা।
তার মধ্যেই জেলায় জেলায় জলের হাহাকার। প্রতিবাদে রাস্তায় নামছেন ভুক্তভোগীরা। একদিকে দেব, অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায়, দুই ফুলের দুই তারকার লড়াই। ঘাটাল লোকসভা কেন্দ্রে হেভিওয়েট ভোটযুদ্ধে এবার ভোট বয়কটের ডাক কৃষকদের। অভিযোগ, কৃষিপ্রধান দাসপুর ১ নম্বর ব্লকের কুকুরদহ এলাকায় চাষের জল মিলছে না, চড়া দামে কিনতে হয় জল। তাই প্রতিবাদে এবার ভোট বয়কটের ডাক। 2000 টাকা জলের দিয়ে আমরা এখন চাষ করতেছি, 2000-2500 টাকা হিসাবে জল কিনে আমরা চাষ করতেছি। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। 3 বছর হয়ে গেল, সেই জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হচ্ছি। তাদের অর্জিত অধিকার তারা নিজেরা কেন নষ্ট করবেন? হতে পারে ওদের অভিমান একটা সময় নিতে যাবে। দাবাদহের এই পরিস্থিতিতে বাঁকুড়া ছাতনা ব্লকের কেন্দ্রসায়ের গ্রামে পানীয় জলের আকাল। এলাকাবাসীর দাবি, কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন হয়েছে, ট্যাপ কলও রয়েছে, কিন্তু জলের দেখা নেই। গ্রামবাসীদের অভিযোগ, তেষ্টা মেটাতে তাই 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়, ফলে ক্ষোভ বাড়ছে। কল্লা করা প্রত্যেকে আর একবার জল দিয়ে জলে দেয়নি। জল আমাদের বাড়ি দেখেন, জল রান্না কিছু হয় না। কল আছে, জল নাই। কতদিন ধরে? আজ না, বহুত দিন ধরে না। কখন ভোটের সময় দিয়েছিল তখন দিয়ে জল নাই। এখানে যতদিন কল লাগিয়েছে একদিনও তো জল পড়ে না। পাশে পঞ্চায়েত ভোট তখন 2 দিন দিয়েছিল, তারপর থেকে পুরো অফ। এগুলো সব লোক দেখা নেই। একই ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও। তীব্র গরমে জলের দেখা নেই। কি বছর একই ছবি, তাই এবার রাস্তায় গ্রামের মানুষজন। অভিযোগ, বিশপুর পঞ্চায়েতের ধানিখালি এলাকায় শতাধিক পরিবার জল পাচ্ছেন না। অগত্যা পাশের গ্রাম থেকে জল চেয়ে চিনতে কোনো মতে সংসার চলছে। প্রতিবাদে রবিবার রাস্তায় কলসি রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ধানিখালি মাঝের পাড়ে আপনি একদম জল পাচ্ছি না, আমরা জল চাই, এই গরমে জল পাচ্ছি না। এবং আমি ওখানে 2 দিন আগে যে জলের সমস্যাটা ছিল সেটা সমাধান করেও দিয়েছি, টিউবওয়েল সারিয়ে দিয়েছি। দুটো পরেও কেন বিক্ষোভ দেখাচ্ছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। একদিকে জলের সংকট, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। প্রতিবাদে সরব উত্তর 24 পরগনার গাইঘাটার ডেওপুল এলাকার বাসিন্দারা। অভিযোগ, কি বছর গরমের সময় এলাকায় ভোল্টেজ বিভ্রাট লেগেই থাকে, ফলে গরমে জেরবার হতে হয় বাসিন্দাদের। ওই অসহ্য গরমে আমরা মা বোনেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে যে যন্ত্রণার মধ্যে আছি, তারই কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। কয়েকটা প্রভাবশালী চক্রান্তে ওই এলাকার সাধারণ মানুষকে বঞ্চিত করার লক্ষ্যে তারা এই বাধাটা দিচ্ছে। ভোটে গরম বাংলায় প্রকৃতির তাপে এমনিতেই নাজেহাল অবস্থা, তার উপর কোথাও জলের কষ্ট, কোথাও বিদ্যুৎ বিভ্রাটের কোপ, সব মিলিয়ে দিশেহারা ভুক্তভোগীরা। প্রশ্ন হলো, কি বছর এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়, তারপরও কেন স্থায়ী সমাধান করে না প্রশাসন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মানুষ যতই কষ্টে থাকুক, তারা জল না খেয়ে বিক্ষোভ প্রদর্শন করুন, কিন্তু নেতাদের প্রচারে কিন্তু কোনো রকম খামতি নেই। কখনো জল খেয়ে, কখনো জল খাইয়ে, কখনো বাজারে, বিভিন্ন জনসংযোগের বিভিন্ন জায়গায় গিয়ে তারা ঢু মারছেন। সকাল সকাল তারা প্রচারটা সেরে ফেলতে চাইছেন, তার কারণ আবহাওয়ার যে অবস্থা, বিকেলের পরে তারা আর কোনো কর্মসূচি মূলত রাখছেন না। ফুল ফর্মে প্রচার চলছে। কোথাও 40, কোথাও 41, কোথাও আবার 45 ছুঁই ছুঁই। পুড়ছে গোটা বাংলা। প্রশাসন থেকে বিশেষজ্ঞরা দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন তারা। কিন্তু ভোটের বাংলায় প্রার্থীদের না বেরোলেই নয়, তাই ছুটির রবিতে সকাল সকাল ভোট প্রচারে শাসক বিরোধী সব পক্ষের প্রার্থীরাই। 45-এর চৌঘাটে বাঁকুড়ার পারদ। রবিবার ভোটের প্রচারে বেরিয়ে তাই ভেজা ছোলা আর জল খাইয়ে জনসংযোগ সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। একই সঙ্গে পেশায় চিকিৎসক ভোটারদের দিলেন গরমে সুস্থ থাকার টিপসও। প্রবল গরম, তাই সকাল সকাল প্রচার শুরু, কোনো অসুবিধা নেই। বিকেলের দিকে প্রচার লম্বা করছি। বাঁকুড়ায় যখন ছোলা জলে জনসংযোগ সারলেন সুভাষ সরকার, তখন বর্ধমান দুর্গাপুরে হাত পাখা বিলি করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকালে জিটি রোডে চা চক্রের পরই পথচারীদের হাতে পাখা তুলে দেন বিজেপির কর্মী সমর্থকরা। কেন এই উদ্যোগ? আরে নতুনত্ব আনতে হবে। আজকাল কেউ ভাষণ শুনতে চায় না, মানুষের প্রয়োজনটা বুঝতে হবে। আমরা বুঝি, হাওয়া খেয়ে দেখতে পারুন কতগুলো কি সুন্দর বৃষ্টি হাওয়া, গরম হাওয়া নয়। দিলীপ ঘোষ হাত পাখা বিলি করলেন, আর তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ হুটখোলা গাড়িতে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারলেন। গরমকে উপেক্ষা করে ভোটের প্রচারে বামেরাও। রবিবার গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ সারলেন বাঁকুড়া সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। প্রচুর মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। যে বামপন্থীরা হচ্ছে মেহনতি মানুষের পার্টি, তারা হচ্ছেন লুটে খাওয়ার দল, আমরা হচ্ছি খেটে খাওয়ার দল। রবিবার হুগলিতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
নামাবলী গায়ে চুচুড়া চকবাজার ও মল্লিক কাশেম হাটে বাজার করে পদ্ম হাতে জনসংযোগে পদ্ম প্রার্থী। লকেট যখন বাজারে তখন হুটখোলা গাড়িতে ব্যান্ড পার্টি নিয়ে পান্ডুয়ার বিভিন্ন গ্রামে প্রচারে হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে তো খুবই ভালো সাড়া পাচ্ছি। আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে। মানুষ যাকে চাইবেন মানুষ তার পাশে থাকবে। লকেট রচনার পাশাপাশি রবিবাসরীয় প্রচারে হুগলি সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষও। জনসংযোগের মাঝেই দক্ষিণ মিলনগড়ে বাম কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন প্রার্থী। আমি এই দিনটা সত্যি ভুলতে পারবো না, কোনোদিন আমি পারবো না। আমি খুব খুশি হয়েছি। আমি একটা গরিব মানুষ, আমার ঘর দোর সেরকম নেই। আমার স্বামী যা খাতে আমি সেটা করেই খাই। গরম উপেক্ষা করেই রবিবার বাজার দর সেরে ভোটের প্রচারে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়গপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগের পর কর্মী সভায় পদ্মপ্রার্থী। সন্দেশখালী কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। লোকসভার লড়াইয়ে বসিরহাট কেন্দ্রের দিকে সবারই নজর। রবিবার জোট প্রচারে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। কখনো মিছিল, কখনো বাজারে ঢুঁ, জনসংযোগে বাম প্রার্থী। সব মিলিয়ে চরম গরমেও জমজমাট রবিবাসরীয় প্রচার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard,